নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এর আগে আমরা 10 আইপিএল দলের টপ অর্ডার, লোয়ার অর্ডার, স্পিন বোলিং অ্যাটাক কোন দলের কতটা ভালো সেই রেটিং করেছিলাম, এবং এই ভিডিওতে আমরা করতে চলেছি কোন দলের ফাস্ট বোলিং অ্যাটাক সব থেকে ভালো, 10 থেকে 1 পর্যন্ত রেটিং দেবো। এবার দেখো, ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলে নেওয়া ভালো যে এই লিস্টটা করার আগে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম যে সব ঠিকঠাক হচ্ছে কিনা সেই নিয়ে। তো হতে পারে যে এই লিস্টটা তোমাদের অনেকের পছন্দের মতো নাও হতে পারে, তোমরা তোমাদের মতামত জানিও। কারণ হ্যাঁ, আমিও একটু কনফিউজড। ফাস্ট বোলারদের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাটার করে, কে কোন টাইপের স্টেডিয়ামে খেলছে, কে কেমন ফর্ম নিয়ে আসছে, কে কেমন ফিটনেস নিয়ে আসছে, সেগুলো অনেক বেশি ম্যাটার করে। হয়তো হতে পারে যে একটা টিমে অনেক বড় বড় নামের বোলার আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই বোলারগুলো যদি ইনজুরিতে থাকে বা ফর্মে না থাকে, সেই দলের বোলিং অ্যাটাক কিছু করতে পারবে না, তাই নয় কি? তো সেটাই একটা ফ্যাক্টর। তো সেই হিসেবেই কিন্তু কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে, কারণ তাহলেই যখন আমি কোনো ভিডিও দেবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবে। তো শুরু করা যাক। এবং আমি আমার এই লিস্টে 10 নম্বরে যে আর কি দলটাকে রেখেছি ফাস্ট বোলারদের লিস্ট থেকে, সেটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। তো হ্যাঁ, আমার মনে হয়েছে পার্টিকুলারলি হায়দ্রাবাদের বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল। এবার এমন নয় যে খুব দুর্বল, আইপিএলে প্রত্যেকটা টিমই সমান সংখ্যক টাকা নিয়ে অকশানে যায়, তো অলমোস্ট সেম টাইপেরই দল বানানোর চেষ্টা করে। বাট দেন এগেন অন পেপার কিছুটা দুর্বল কিন্তু হায়দ্রাবাদের বোলিংকে লাগছে, যেখানে হায়দ্রাবাদের বোলিংয়ের মেন দায়িত্বটা থাকবে ক্যাপ্টেন প্যাট কামিন্সের ওপর। এবং আমরা এটাও জানি যে কামিন্স একদম টি-20-র জন্য আদর্শ বোলার হয়তো নয়। টেস্টে বা ওডিআইতে কামিন্স যতটা এফেক্টিভ অতটা টি-20তে হয় না। তো কামিন্সের পাশাপাশি বাকি অপশানে কারা কারা আছে বিদেশিদের মধ্যে? ব্রাইডন কার্স আছে, এসান মালিঙ্গা আছে, তবে তাদেরকে খেলাতে পারবে কিনা সেই প্রশ্নটা থাকছে টিম কম্বিনেশনের ওপর। তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল আর জয়দেব উনাদকাট, এরাই কিন্তু হায়দ্রাবাদের মেন বোলার। বাকি শিভম মাভি আছে, যারও কিছুটা এক্সপিরিয়েন্স আছে, বাকি অনেকগুলো ইনএক্সপিরিয়েন্স বোলার আছে। ফলে হায়দ্রাবাদের ফাস্ট বোলিং অ্যাটাকটা অতটাও সেরকম লাগছে না। মেনলি দেখতে পারি আমরা যে প্যাট কামিন্স খেলছে, হর্ষল প্যাটেল খেলছে, হয় জয়দেব উনাদকাট নয় শিবম মাভি খেলছে, আর নীতিশ কুমার রেড্ডি। ঠিকঠাক বোলিং অ্যাটাক, সেই কারণেই কিন্তু 10 নম্বরে রাখছি। 9 নম্বরে যে দলটাকে আমি রাখছি সেই দলটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। এবার এমন তো নয় যে লখনৌয়ের কাছে ভালো বোলার নেই, বোলার তো প্রচুর আছে, বাট ওই ফর্ম আর ইনজুরির ইস্যুটা কিন্তু রীতিমতো লখনৌ সুপার জায়ান্ট টিমের সঙ্গে থাকবে। লখনৌয়ের ফাস্ট বোলারদের কথা বললে সেখানে প্রচুর অপশান আছে। অ্যান্ড্রিক নরকিয়া, নমন তেওয়ারি, আভেজ খান, তার সঙ্গে তোমার মায়াঙ্ক যাদব, মোহাম্মদ সামি, মহসিন খান, প্রিন্স যাদব, আকাশ সিং, অপশান তো অনেকগুলো আছে। বাট তুমি যদি দেখো মোহাম্মদ সামি তাদের প্রাইম ফাস্ট বোলার, বর্তমান সময় কিন্তু অবভিয়াসলি ডোমেস্টিকে ভালো বোলিং করছে, বাট তার টি-20 বোলিংটা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যান্ড্রিক নরকিয়া, সেও কিন্তু আইপিএলে শেষ দুটো মরসুম কম মার খায়নি। বাকিদের মধ্যে বলতে গেলে নমন তেওয়ারি একদম নতুন ট্যালেন্টেড বোলার, তবে এক্সপিরিয়েন্স নেই এই স্টেজে খেলার। আভেজ খান ইনজিওর্ড, মায়াঙ্ক যাদবের ইঞ্জুরি থাকে সারা বছর, মহসিন খানেরও সেই সেম অবস্থা। ফলে মহসিন, আভেজ, মায়াঙ্ক এই প্লেয়ারগুলো ফিট থাকলে না এই বোলিং অ্যাটাকটাকে অনেক ওপরে রাখা যেত, বাট এদের প্রত্যেকেরই ফিটনেস ইস্যু আছে। সেই কারণে লখনৌয়ের ফাস্ট বোলিং অ্যাটাকের ওপরও একটু সন্দেহ কিন্তু আছে। সেই কারণে লখনৌয়ের এই বোলিং অ্যাটাকটাকে আমি রেখেছি 9 নম্বরে। 8 নম্বরে যে দলটাকে রেখেছি রাজস্থান রয়্যালস। রাজস্থানের বোলিং অ্যাটাক খুব একটা খারাপ না, ভালোই বোলিং অ্যাটাক আছে, তবে বাকিদের তুলনায় তাদেরকে একটু নিচের দিকে রাখা যেতে পারে। এবার রাজস্থানের কাছে বিদেশি বোলার অনেকগুলো আছে, জোফরা আর্চার, কোয়েনা এমপাখা, নান্দ্রে বার্গার, অ্যাডাম মিললে। এখানে আর্চারের ফিট থাকাটা ভীষণ ভীষণ জরুরি। আর্চার ফিট থাকলে রাজস্থান ভালো করবে বোলিংয়ে, বাট আর্চারেরও ফিটনেস ইস্যুটা একটা বড় ইস্যু। বার্গারও কামব্যাক করে খুব একটা ভালো বোলিং করছে না, অ্যাডাম মিললে বর্তমানে ভালো বোলিং করছে, বাট তারও কিন্তু ফিটনেস ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ, সেও মাঝে মধ্যে ইনজিওর্ড হয়ে যায়। ওই একটা সমস্যা রাজস্থানের বিদেশি বোলারদের ক্ষেত্রে থাকবে, যে বার্গার, আর্চার বা অ্যাডাম মিললে প্রত্যেকেরই ফিটনেস ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু। বাকি ভারতীয় ফাস্ট বোলারদের কথা বললে সন্দীপ শর্মার উপর তারা অনেকটাই ডিপেন্ডেন্ট থাকবে। সন্দীপ শর্মাই তাদের মেন ইন্ডিয়ান বোলার। বাকি তুষার দেশপান্ডে আছে, বাট পার্সোনালি আমার তুষার দেশপান্ডের থেকে অনেক বেশি ট্রাস্ট সুশান্ত মিশ্রর ওপর থাকবে। তাকে রাজস্থান যত বেশি ইউজ করবে হয়তো রাজস্থানের জন্য ভালো। বাকি কিন্তু বিজয় শর্মাকে তারা নিয়েছে, যাকেও কিন্তু তারা হাইলি রেট করে। দেখা যাক সেখানে এই প্লেয়ারগুলো সুযোগ পেলে কেমন করে। যুধবীর সিং চড়কও খারাপ না, ঠিকঠাক বোলিং অ্যাটাক আছে যদি আর্চার, বার্গার এবং অ্যাডাম মিললে ফিট থাকে, আর এই তিনজনের মধ্যে দুজনকে রাজস্থান খেলায়, সেক্ষেত্রে রাজস্থানের ফাস্ট বোলিং বেটার লাগবে, নয়তো কিন্তু একটু সমস্যা হতে পারে। দেন 7 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। এবার চেন্নাইকে 7-এ রাখবো না 6-এ রাখবো সেই নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলাম, তবে যেহেতু থালার টিম, থালা ফোড়ে রিজন 7 নম্বরেই রেখে দিয়েছি। তো চেন্নাইয়ের ফাস্ট বোলিং অ্যাটাকের কথা বললে সেটাও খারাপ না,
বাট কিছু লিমিটেশন অবশ্যই আছে, যেমন খালিল আহমেদ তাদের মেন ইন্ডিয়ান ফাস্ট বোলার, বাট খালিল আহমেদ নতুন বলে যতটা এফেক্টিভ পরের দিকে কিন্তু ততটাই মার খায়। অনসুল কম্বোজ এমন একটা বোলার যে কিন্তু চেন্নাইয়ের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ সে নতুন বলে বল করতে পারে, ডেথও কাজ চালিয়ে দিতে পারে, বাট তার গতিটা একটা ফ্যাক্টর, সেটা আইপিএলে কতটা কাজে আসবে সেটার দিকে আমরা নজর রাখতে পারি। বাট অনসুল কম্বোজের উপর আই থিঙ্ক বেশি দায়িত্ব থাকবে খালিল আহমেদের থেকেও। বাকি বিদেশি বোলার হিসেবে নাথান এলিসের ওপর অনেক অনেক বেশি দায়িত্ব থাকবে, পুরো ডেথ বোলিং সামলানোর দায়িত্বটা কিন্তু তার উপর থাকবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো বোলিং করেছে, বাট অস্ট্রেলিয়াতে যে বিগ বাউন্ডারির অ্যাডভান্টেজটা পায়, যা বাউন্স পায়, সেটা কিন্তু ইন্ডিয়াতে পাবে না। এবং এখনো অবধি এলিসকে আমরা আইপিএলে কোনো দলের বোলিং অ্যাটাককে লিড করতে দেখিনি, যেটা হয়তো তাকে এই বছর করতে হবে, চেন্নাইয়ের ফাস্ট বোলিং অ্যাটাককে লিড করতে হবে। তো একটু কিন্তু এলিসের উপরও প্রেসার থাকবে ইন্ডিয়ান কন্ডিশনে। নয়তো ম্যাট হেনরি আছে, হেনরিও ট্যালেন্টেড বোলার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট হেনরিরও ডেথ বোলিংটা একটু কোশ্চেনেবল। তো ডেথে ভালো করার জন্য কিন্তু নাথান এলিস সব থেকে বড় এক্স ফ্যাক্টর চেন্নাইয়ের কাছে। তো এলিসের ভালো করার উপর কিন্তু চেন্নাইয়ের এই ফাস্ট বোলিং অ্যাটাক কেমন করবে সেটা ডিপেন্ড করছে। বাকি গুরজানপ্রীতের অপশানও আছে, ভালো ব্যাকআপ ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ের অপশান আমি বলবো। দরকারে শিবম দুবেও বল করতে পারে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ অ্যাজ এ অলরাউন্ডার, তাদেরকেও দরকারে ইউজ করতে পারে চেন্নাই। এই অপশানগুলো চেন্নাইয়ের কাছে আছে। চেন্নাই আছে 7 নম্বরে। 6 নম্বরে কলকাতা নাইট রাইডার্সকে আমি রেখেছি। কলকাতা নাইট রাইডার্সেরও ফাস্ট বোলিং অ্যাটাকটা কিন্তু মুস্তাফিজুর রহমান না খেলতে আসায় কিছুটা আমি বলবো দুর্বল হয়েছে, নয়তো আরেকটু উপরে হয়তো রাখা যেতে পারতো। বাট কেকেআরের ফাস্ট বোলিংয়ের কিন্তু এবার অনেকটাই দায়িত্ব থাকবে মাথিসা পাথিরানার ওপর। এবার অবভিয়াসলি মুস্তাফিজুরের ব্যাকআপ হিসেবে কলকাতা আরও একজন ফাস্ট বোলারকে নিয়ে আসবে, তবে পাথিরানা কিন্তু ভীষণই বড় একটা এক্স ফ্যাক্টর কেকেআরের বোলিংয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি শুধু পাথিরানা নয়, দুই রানাই, হর্ষিত রানা পাথিরানা দুজনই। হর্ষিত তো এমনিতে ট্যালেন্টেড বোলার, সেই নিয়ে সন্দেহ নেই, এবং হর্ষিত রানা তার উপর এই মরশুম দায়িত্ব অনেক বেশি থাকবে, কারণ তাকে এই বোলিং অ্যাটাকটাকে অনেকটাই লিড করতে হবে। পাথিরানার ছন্দটা সব থেকে বড় প্রশ্নের জায়গা। যদি পাথিরানা পুরোপুরি ফিট থাকে, ছন্দে থাকে, এই বোলিং অ্যাটাক ভালো করবে। তবে পাথিরানা ছন্দে না থাকলে, যদি অতিরিক্ত ওয়াইট করতে শুরু করে, মার খায়, সেখানে কিন্তু কেকেআরের ফাস্ট বোলিং অ্যাটাক রীতিমতো চাপে পড়তে পারে। যদিও কেকেআরের কাছে বাকি কিছু ইন্ডিয়ান ফাস্ট বোলার আছে, অনেকগুলো অপশন এবারে বেশি রেখেছে, যেটা গত বছর ছিল না। বৈভব আরোরা অবশ্যই আছে, তবে আরোরা ক্লিক না করলে তাকে রিপ্লেস করার জন্য আকাশদীপ আছে, যেটা একটা ভালো ব্যাকআপ। এই জায়গাটাতে কেকেআর ইমপ্রুভ করেছে, আকাশদীপের মতো প্লেয়ারকে নিয়ে এসেছে। সঙ্গে গতির দরকার হলে উমরান মালিক বা কার্তিক ত্যাগীর মতো ইন্ডিয়ান ফাস্ট বোলারদের অপশানে রেখেছে। সঙ্গে কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিনের কথাও ভুলে গেলে চলবে না। তো ওভারঅল দেখতে গেলে হর্ষিত রানা, পাথিরানা, বৈভব আরোরা অথবা আকাশদীপ সঙ্গে ক্যামেরন গ্রিন খুব একটা খারাপ বোলিং অ্যাটাক না, যদি পাথিরানা ছন্দে থাকে। পাথিরানা ছন্দে থাকলে এই বোলিং অ্যাটাক কুক করবে, সেখানে আরোরা অথবা আকাশদীপের থেকে উপরের দিকে দুটো ওভারই লাগবে। বাকি স্পিনারদের সঙ্গে হর্ষিত, পাথিরানা তারা সামলে দেবে, ক্যামেরন গ্রিনও আছে। দেন 5 নম্বরে আমি রেখেছি দিল্লি ক্যাপিটালসের বোলিং অ্যাটাক, কারণ দিল্লি ক্যাপিটালসের কাছে অল ফেজে বল করার মতো বোলার আছে। মিচেল স্টার্ক ডেফিনেটলি এই টিমটার এক্স ফ্যাক্টর। স্টার্কের এক্সপিরিয়েন্স, স্টার্কের যে খেলা, সেটাই এই টিমটার ফাস্ট বোলিংকে মেন অ্যাডভান্টেজটা দিতে চলেছে। স্টার্কের সঙ্গে তারা আকিব নবীকে খেলাতে পারে, যেও নতুন বলে স্টার্কের সঙ্গে বল করতে পারে, ডেথে বল করতে পারে। সঙ্গে তারা নটরাজনকে নিয়ে আসতে পারে, যে ডেথে কাজ চালিয়ে দেবে, অথবা মুকেশ কুমারকে নিয়ে আসতে পারে। তো সেখানে স্টার্ক, নটরাজন অথবা মুকেশ কুমার সঙ্গে আকিব নবী, খারাপ বোলিং অ্যাটাক না, বেশ ভালো বোলিং অ্যাটাক। দরকারে তারা কিন্তু ডেভিড মিলারের মতো প্লেয়ারকে না খেলিয়ে আরেকটা ইন্ডিয়ান এক্সট্রা ব্যাটসম্যান খেলিয়ে লুঙ্গি এনগিডি, কাইল জেমিসন অথবা দুষ্মন্তা চামিরার মতো আরেকটা ফাস্ট বোলারকেও নিয়ে আসতে পারে বিদেশি। ওভারঅল কিন্তু 3টে স্পিনারও তাদের কাছে আছে। খারাপ লাগছে না তোমার দিল্লির বোলিং অ্যাটাকটা। তবে হ্যাঁ, এটা বলবো স্টার্কের উপর ডিপেন্ডেন্ট কিন্তু অনেক বেশি থাকবে। স্টার্ক কোনো কারণে যদি ইনজিওর্ড হয়ে যায় বা অ্যাভেলেবেল না থাকে, এই বোলিং অ্যাটাক কিন্তু তখন স্ট্রাগল করতে পারে। স্টার্ক ডেফিনেটলি এই টিমটার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে ফাস্ট বোলিং অ্যাটাকে। দেন 4 নম্বরে আমি রেখেছি গুজরাট টাইটান্সকে। ভাই আশিস নেহরার টিম, ফাস্ট বোলিং একটু আগেই রাখতে হবে। বাপরে বাপরে, কত ফাস্ট বোলার নিয়েছে ভাই এরা। শুরু করেছে জেসন হোল্ডারকে দিয়ে, তার সঙ্গে সঙ্গে আছে লুক উড, অশোক শর্মা, পৃথ্বীরাজ ইয়ারা, ঈশান্ত শর্মা, ক্যাগিসোর আবাদা, মোহাম্মদ সিরাজ, আরশাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণ। ভর্তি করে ফেলেছে ফাস্ট বোলার দিয়ে। প্রচুর ফাস্ট বোলার আছে, একজন না চললে আর একজন চলবে। তবে এই টিমের মেন 3জন বা 4জন ফাস্ট বোলার যাদের খেলাতে পারে, একটা হোল্ডার, একটা রাবাদা, সঙ্গে তোমার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। ভালো বোলার, প্রত্যেকেই ভালো বোলার। তবে যেদিন মার খাবে ভাই, এরা প্রচুর মার খেয়ে যেতে পারে, সেই চান্সও আছে। এবং যেদিন এটা ছন্দে থাকবে, অপোনেন্ট টিমকে 100-র মধ্যেও অল আউট করে দিতে পারে, সেই টাইপের বোলিং অ্যাটাক আছে। এবং ডেফিনেটলি অপশন অনেকগুলো আছে। অশোক শর্মা দারুণ একটা অপশান কিন্তু গুজরাট তুলেছে, এবং যদি ইনকেস প্রসিদ্ধ কৃষ্ণ ছন্দে না থাকে, অশোক শর্মাও এসে কিন্তু কাজ চালিয়ে দিতে পারে। তো আই থিঙ্ক তারা 4টে করে ফাস্ট বোলার খেলানোর জন্য দেখবে।
দরকারে তারা ব্যাটিং উইক করে দিতে পারে, এবং এটার অ্যাডভান্টেজ যে আরশাদ খান ভালো বোলিং করছে বর্তমানে, অশোক শর্মা ভালো ছন্দে আছে, পৃথ্বীরাজ ইয়ারা ভালো ফর্মে বোলিং করছিল, ফলে তাদের যারা মেন বোলার সিরাজ, কৃষ্ণ, তারা ফর্মে না থাকলে এই ইন্ডিয়ান বোলারগুলোকেও কিন্তু আনা যেতে পারে, সেই অপশানটাও তাদের কাছে খোলা আছে। ফলে গুজরাটের কাছে অপশান তো ডেফিনেটলি আছে, কোয়ালিটি আছে সেটা আমরা বলতে পারি। গুজরাটকে রেখেছি আমরা 4 নম্বরে। 3 নম্বরে আমি রেখেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। আরসিবির বোলিং অ্যাটাকও বেশ ভালো, এবং আরসিবির জন্য অবশ্যই এক্স ফ্যাক্টরটা কিন্তু জোস হ্যাজেলউডের মতো একটা বোলার থাকলে যে কোনো টিমের বোলিং অ্যাটাক অনেকটা ইম্প্রুভ হয়ে যায়। 4টে ওভার পুরো ব্যাংকের মতো, এবং সেই কারণে আরসিবি 3 নম্বরে আছে। হ্যাজেলউডের পাশাপাশি আছে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারের যে এক্সপিরিয়েন্স, সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে 2টো করে ওভার দেবার যে ক্ষমতা ডেথে, পাওয়ার প্লেতে, সেটা অবভিয়াসলি আরসিবির বোলিং অ্যাটাককে অনেক মজবুত করে। তবে ইয়াস দয়ালকে তারা কিন্তু মিস করতে পারে। ইয়াস দয়াল ভালো বোলিং করেছে, আমার মনে হয় না ইয়াস দয়াল আইপিএল খেলবে, খেললেও সেই ছন্দে থাকবে। সেই জায়গাতে তারা যে নতুন প্লেয়ারটাকে নিয়েছে, অলরাউন্ডার প্লেয়ার মধ্যপ্রদেশের, যে হচ্ছে তোমার মঙ্গেশ যাদব, সে কত ভালো করে তার উপর কিন্তু অনেকটাই আরসিবির বোলিং ডিপেন্ড করে থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে রোমারিও সেফার্ডের অপশানটাও আছে। খারাপ বোলিং অ্যাটাক কিন্তু লাগছে না, রোমারিও সেফার্ড, মঙ্গেশ যাদব, তার সঙ্গে তোমার ভুবনেশ্বর কুমার এবং জোস হ্যাজেলউড ভালো লাগছে। তবে যদি কোনো ম্যাচে তারা তোমার জোস হ্যাজেলউডের সঙ্গে সঙ্গে জেকব ডাফিকেও প্লেইং ইলেভেনে নিয়ে আসতে পারে না, সেটা হলে কিন্তু আরও বেটার লাগবে। তবে তার জন্য হয়তো একটা রোমারিও সেফার্ডের মতো বিদেশিকে স্যাক্রিফাইস করতে হতে পারে, যেটা হয়তো আরসিবি করতে চাইবে না। বাকি তাদের ব্যাকআপ হিসেবেও রাসিক সালামের মতো অপশান আছে, অভিনন্দন সিং আছে, তো এই অপশানগুলো কিন্তু আছে। ব্যাকআপ ঠিকঠাক আছে, আমি বলবো আরসিবির মেন বোলাররা ইনজিওর্ড হয়ে গেলে চাপ হতে পারে, বাট অবশ্যই তোমার যখন হ্যাজেলউড আছে, এই বোলিং অ্যাটাককে তুমি উপরের দিকেই রাখবে। 2 নম্বরে আমি রাখছি পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব কিংসেরও ফাস্ট বোলিং অ্যাটাক কিন্তু খুবই সুন্দর লাগছে আমার, এবং সেখানে সবথেকে বড় ভূমিকাটা অবশ্যই অর্শদীপ সিংয়ের। অর্শদীপ সিংয়ের মতো বোলার থাকা যে কোনো টিমের জন্য সম্পদ। সেই সেম নতুন বলে 2টো ওভার, ডেথে 2টো ওভার, সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে 2টো করে সেরা ওভার করে দেয়া, সেটা যে কোনো টিমের বোলিং অ্যাটাককে ইম্প্রুভ করে দেয়। বাকি তারই সঙ্গে সঙ্গে আমি আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে মার্কো জ্যানসেন। দারুণ ফর্মে আছে, যে কোনো স্টেজে বল করতে পারে, হিট দ্য ডেক বোলিং, সুইং বোলিং, ডেথে বোলিং, সব কিছু করতে পারে। জ্যানসেন এবং অর্শদীপের যে কম্বিনেশন, সেটাই কিন্তু পাঞ্জাবের বোলিং অ্যাটাককে ইম্প্রুভ করছে। তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু লকি ফার্গুসনকেও খেলাতে পারবে, এবং পাঞ্জাবের কন্ডিশনে কিন্তু লকি ফার্গুসনের গতিটা ভালোই কাজে আসবে। লকি ফার্গুসন, মার্কো জ্যানসেন, অর্শদীপ সিং, ডেফিনেটলি একটা ভালো বোলিং অ্যাটাক লাগছে। সঙ্গে মার্কাস স্টয়নিস থাকবে, সেও বল করবে, এবং মিচেল ওয়েনও থাকতে পারে, আর একটা ফাস্ট বোলিং অপশান। তো অপশান অনেকগুলো হয়ে থাকবে তাদের ফাস্ট বোলিংয়ে, তো সেই কারণে আমি পাঞ্জাবকে 2 নম্বরে রাখছি। ইভেন ব্যাকআপও ভালো আছে, জাভিয়ার ব্রাটলেট আছে, তার সঙ্গে বেন ডরসিয়াস আছে, সেই অপশানগুলো বিদেশিদের ব্যাকআপ হিসেবে তাদের কাছে আছে। ইন্ডিয়ানদের মধ্যেও সেখানে তাদের কাছে কিন্তু ইয়াশ ঠাকুর বা বিজয় কুমার ভায়াসাক, যারাও কিন্তু রীতিমতো ট্যালেন্টেড বোলার, তাদের অপশান আছে। ইয়াশ ঠাকুর বা বিজয় কুমার ভায়াসাক, তারাও কিন্তু ডেথে এফেক্টিভ হতে পারে। অপশান কিন্তু পাঞ্জাবের কাছে আছে। পাঞ্জাবের ফাস্ট বোলিং অ্যাটাকটা বেশ সুন্দর লাগছে। আর 1 নম্বরে অবভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি রাখছি, যার একটা মেন কারণ জসপ্রীত বুমরা আছে। একটা জসপ্রীত বুমরা থাকা মানে সেটা অন্য লেভেলেরই অ্যাডভান্টেজ ওই টিমটাকে দিয়ে দেবে। সঙ্গে বাকি যারা আছে তারাও নেহাত কম কিছু না। মুম্বাইয়ের কন্ডিশনে নতুন বল সুইং হবে তাদের হোম গ্রাউন্ডে প্রথম 3-4 ওভার, সেখানে যদি ট্রেন্ট বোল্টের মতো একটা জাদুঘর থাকে যে বল সুইং করাতে পারে, সেই জায়গাতে ট্রেন্ট বোল্ট আছে, সঙ্গে দীপক চাহার আছে, 2টো সুইং বোলার তাদের নতুন বলে শুরু করার জন্য, সঙ্গে জসপ্রীত বুমরা, সঙ্গে হার্দিক পান্ডিয়া, যেও যে কোনো স্টেজে বল করতে পারে। হার্দিক পান্ডিয়ার মতো একটা অলরাউন্ডার থাকা মানে সেটাও তাদের ফাস্ট বোলিং অ্যাটাককে অনেক ইম্প্রুভ করবে। দরকারে তারা করভিন বসের মতো প্লেয়ারকেও এই অ্যাটাকে আনতে পারে, সেটাও তাদের ফাস্ট বোলিংকে ইম্প্রুভ করবে। দরকার পড়লে তারা অশ্বিনী কুমারের মতো প্লেয়ারকেও ইউজ করতে পারে, শার্দুল ঠাকুরের অপশানটাও আছে। তো মুম্বাইয়ের ফাস্ট বোলিং অ্যাটাকে আমার কাছে সব থেকে বেস্ট লাগছে, যার একটা মেন কারণ জসপ্রীত বুমরার মতো একটা বোলার, সঙ্গে হার্দিক পান্ডিয়ার মতো একটা অলরাউন্ডার, এবং মুম্বাইয়ের কন্ডিশনে দীপক চাহার বা শার্দুলের সঙ্গে যদি ট্রেন্ট বোল্ট শুরু করে ওয়াংখেড়ের মাঠে প্রথম 3-4 ওভারের জন্য, সেটাও আদর্শ কম্বিনেশন। তো সেই কারণে আমি মুম্বাইকে 1 নম্বরে রেখেছি। বাকি তোমরা জানাতে পারো যে তোমাদের কোন দলের বোলিং অ্যাটাক সব থেকে বেস্ট লাগছে, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।